হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি। আমাদের এই ভিডিওতে কথা বলবো বিটকয়েন কি হালাল নাকি হারাম এই বিষয়টা নিয়ে। সাথে সাথে আরও কিছু বিষয়ে আপনাদের কোয়েশ্চেন রয়েছে, যেমন লেভারেজ ট্রেডিং করা কি ঠিক, লেভারেজ ট্রেডিং কি জুয়া খেলা, বা অনেকে আবার কোয়েশ্চেন করেছে ইল্ড ফার্মিং যেগুলো আছে এগুলা কি সুদের মতো বা এ ধরনের কিছু। সো এই বিষয়গুলোই নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওটাতে। আমি আমার পার্সোনাল মতামত দিব এই বিষয়গুলোর উপরে। সো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শুরুতে একটা কথা বলে নিচ্ছি, আমি কোনো ইসলামিক স্কলার্স না বা তেমন কোনো আলেম বা তেমন বড় কেউ না। এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করব এগুলা আমি অনলাইন থেকে, ইউটিউব থেকে, গুগল থেকে ঘাটাঘাটি করে পেয়েছি, আর এগুলা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত। আপনাকে এখানে আমি এই বিষয়গুলোর উপর বিশ্বাস করতে জোর করছি না, আপনি চাইলে আপনার মতন করে স্টাডি করে নিতে পারেন। সো প্রথমে আসি বিটকয়েন কি হালাল নাকি হারাম এই বিষয়টার উপর। বিটকয়েন হালাল নাকি হারাম এই বিষয়টা এক কথায় বলা অনেক মুশকিলের একটা ব্যাপার। আমি অনলাইন থেকে ঘাটাঘাটি করে যা বুঝতে পারলাম, অনেক আলেমের ভিডিওই দেখেছি আমি বিটকয়েন নিয়ে। এখানে বেশিরভাগ আলেমদেরই মতামত ছিল বিটকয়েন হালাল, কারণ বিটকয়েন হলো একটা লিমিটেড নাম্বারের অনলাইন ভিত্তিক একটা গোল্ড বা একটা অ্যাসেট বলতে পারেন। এখন এটা হারাম হওয়ার তো কিছু না, কারণ গোল্ড তো হারাম না বা সিলভার তো হারাম না বা অন্যান্য যেসব অ্যাসেট আছে ওইগুলো তো হারাম না, ঠিক না? তাহলে এখানে বিটকয়েন হারাম হবে কেন? এখানে যেসব ইসলামিক চিন্তাবিদ বিটকয়েনকে হারাম বা বিটকয়েনের এগেইনস্টে আছে, তারা যে লজিকগুলোকে তুলে ধরেছে সেটা হলো বেশিরভাগ হ্যাকাররাই র্যানসমের জন্য বিটকয়েন ব্যবহার করে বা বিটকয়েন দিয়ে অনেক ধরনের ইলিগাল কাজ হয়। সাথে সাথে অনলাইন ভিত্তিক অনেক জনপ্রিয় গেমিং সাইট রয়েছে যেগুলোতে বিটকয়েন ইউজ করা হয়, এন্ড বিটকয়েন খুব জনপ্রিয় একটা কারেন্সি ক্যাসিনোর মধ্যে। এখানে অনেক ইসলামিক চিন্তাবিদের মতে অনেকে এই বিটকয়েনের ব্যাপারটাই বুঝে না, তারা কুইক প্রফিট করার জন্য বিটকয়েনে বিনিয়োগ করে। এখানে কি হয়, বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মধ্যে আপনি প্রেডিক্ট করতে পারেন যে মার্কেট এই লেভেল থেকে নেক্সট এই লেভেলে যাবে বা মার্কেটের নেক্সট এরকম একটা মুভ হতে পারে। বা ক্রিপ্টোকারেন্সি আপনি যদি ভাবেন যে ফিউচার অফ গোল্ড, তাহলে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু যদি আপনি জুয়া খেলার মতন 50-50 চান্স রেখে যে বিটকয়েন যদি উপরে যায় তাহলে আমার প্রফিট হবে, নিচে আসলে লস হবে, এই ধরনের 50-50 চান্স রেখে যদি আপনি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করেন তাহলে সেটা কিছুটা গেম বোলিং বা জুয়া খেলার মতো হয়। সো এখানে বিটকয়েনকে ডিরেক্টলি হালাল বা হারাম এই ধরনের কিছু বলা মুশকিল, কারণ হলো এটা ডিপেন্ড করবে আপনার ইউজ কেসের উপর। যদি আপনি বিটকয়েন দিয়ে সিল্ক রোড বা ডার্ক ওয়েব থেকে কোনো ড্রাগস কিনেন বা আর্মস কিনেন তাহলে সেটা ইলিগাল বা সেটা ইসলামের দৃষ্টিতে হারাম। আর যদি আপনি বিটকয়েনকে অ্যাজ এ অ্যাসেট হিসেবে রাখেন, যেমন আমাদের বাড়ি আছে, গোল্ড আছে বা গাড়ি আছে, এ ধরনের যদি আপনি এটাকে অ্যাসেট হিসেবে হোল্ড করেন তাহলে সেটা কোনো সমস্যা নাই। এখানে বিটকয়েনকে ঘিরে আরো অনেক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। এখন এই কোয়েশ্চেনগুলোরও ঠিকঠাক আনসার দেওয়া যাচ্ছে না, কারণ হলো যেহেতু এটা নতুন একটা অ্যাসেট ক্লাস, যার কারণে ইসলামে ক্লিয়ারলি বিটকয়েন হালাল নাকি হারাম এই বিষয়গুলো নিয়ে কিছু বলা হয় নাই। বাট বেশিরভাগ ইসলামিক চিন্তাবিদের মধ্যেই বিটকয়েন যদি আপনি ভালো কাজে ইউজ করেন, যেমন ইন্টারন্যাশনাল অনেক চ্যারিটি ফান্ড আছে, আপনি যদি ওইখানে ডোনেট করেন বা আপনি যদি বিটকয়েনকে অ্যাজ এ অ্যাসেট হিসেবে হোল্ড করেন বা বিটকয়েনের মধ্যে যদি আপনি ট্রেডিং করেন, ট্রেড মানেও কিন্তু হলো বিজনেস বা ট্রেডের বাংলা অর্থ কিন্তু বিজনেস বা ব্যবসা। সো বিটকয়েন ট্রেডিং বা বিটকয়েন হোল্ডিং বা ক্রিপ্টোকারেন্সি হোল্ডিং এই জিনিসগুলো হারাম না, বাট আপনি যদি হারাম কাজের মধ্যে এটা ইউজ করেন তাহলে এই জিনিসটা আপনার জন্য হারাম হয়ে যাবে। একটা কথা হলো বিটকয়েনে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন বা ট্রেডিং করেন তাহলে প্রথমে আপনাকে এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। আর যদি আপনি না বুঝে ইনভেস্টমেন্ট করেন বা 50-50 চান্স রেখে ইনভেস্টমেন্ট করেন তাহলে সেটা এক ধরনের গেমবলিং বা জুয়া খেলার মতোই হবে। সো আগে বিটকয়েনটাকে স্টাডি করেন এন্ড পজিটিভ দিকগুলো মাথায় রেখে দেন বিটকয়েনে ইনভেস্টমেন্ট করবেন। সো এখন হয়তো বা আপনার মনে আরেকটা কোয়েশ্চেন আসতেছে, সেটা হলো বাকি যেই অ্যালার্ট কয়েনগুলো আছে তাহলে তাদের সম্পর্কে ইসলামের কি মতামত? তো বলতে গেলে তাদের সম্পর্কেও সেম মতামতই, শুধু এইখানে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আপনি যে প্রজেক্টটাতে ইনভেস্টমেন্ট করছেন সেই প্রজেক্টটা করতেছে কি। যেমন ধরুন এখানে আবে হলো একটা ডিসেন্ট্রালাইজড ল্যান্ডিং এবং বড়োইং প্ল্যাটফর্ম, যেমন এখান থেকে আপনি ল্যান্ড এবং বড় করতে পারবেন, মানে এখান থেকে আপনি টাকা রাখতে পারবেন, সেই টাকার উপরে একটা ইন্টারেস্ট বা সুদ আপনি এখানে আর্ন করতে পারবেন, আর কেউ একজন আপনার এই টাকাটা লোন হিসাবে নেবে এবং সে একটা ইন্টারেস্ট এই প্ল্যাটফর্মের মধ্যে পে করবে, সেখান থেকে আপনাকে কিছু দেওয়া হবে, প্ল্যাটফর্ম এখানে কিছু রাখবে। তার মানে আবে হলো একটা ডিসেন্ট্রালাইজড ব্যাংকিং প্ল্যাটফর্ম। তো যেহেতু ইসলামের সুদকে হারাম করা হয়েছে, তার মানে যদি আপনি আবেতে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি ইনডাইরেক্টলি একটা সুদের প্রতিষ্ঠানকে সাহায্য করছেন বা সুদের প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট করছেন। তারপরে যেমন রয়েছে সেন্ট মূলত একটা সেন্টবক্স হলো একটা গেমিং প্ল্যাটফর্ম। তো ইসলামে যেহেতু গেমিং নিয়ে অনেক ধরনের নিষেধাজ্ঞা বা অনেক ধরনের বাধা আছে, সো আপনি এইগুলা থেকে একটু দূরে থাকবেন, কারণ হলো এইসব কোম্পানি অনেক বাজে টাইপের গেম তৈরি করে। অবশ্য বিশ্বের জন্য ভালো হলেও ইসলামের দৃষ্টিতে যেগুলা অনেক খারাপ, যেমন মানুষের প্রতিমূর্তি তৈরি করা বা এই ধরনের অনেক কিছু আছে যেগুলা গেমিং এর মধ্যে থাকে আর যেগুলা ইসলাম সাপোর্ট করে না। তারপরে এখানে আছে বিনাসও মূলত একটা ডিসেন্ট্রালাইজড ল্যান্ডিং এবং বরোইং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি লোন নিতে পারবেন। আপনি যদি এখানে
ডলার সাপ্লাই করেন তাহলে আপনি এখান থেকে একটা সুদ বা ইন্টারেস্ট বা আর্ন করতে পারবেন। তো মার্কেটের মধ্যে যে কোম্পানিগুলো ইসলামের দিক থেকে নিষিদ্ধ এ ধরনের কোনো কাজের সাথে জড়িত আছে ওইসব কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন না বা ওইসব কয়েনে আপনি ইনভেস্টমেন্ট করবেন না। এখানে বিটকয়েনকে আমরা জানি বিটকয়েন হলো ডিজিটাল গোল্ড, অনেকে বলে ডিজিটাল কারেন্সি বা অনেকেই ইউজ করে ট্রেডিং করার জন্য। সো এক কথায় হলো বিটকয়েন, ইথেরিয়াম বা বাইন্যান্স কয়েন, কার্ডানো এগুলো হলো ডিসেন্ট্রালাইজ একটা কারেন্সি বা এখানে কারো কন্ট্রোল থাকে না, আর এগুলা এক একটা কিছুটা প্রপার্টির মতো। সো যার কারণে বেশিরভাগ ইসলামিক চিন্তাবিদই মনে করেন বিটকয়েন, ইথেরিয়াম বা এই ধরনের ক্রিপ্টোকারেন্সি হারাম না, বাট যারা হারাম কাজের সাথে জড়িত ওইখানে আপনি কোনো ইনভেস্টমেন্ট করবেন না, বা ওইখানে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন তাহলে সেটা হারাম হবে। তো এখানে আরেকটা কোয়েশ্চেন অনেকের কাছ থেকে এসেছে, সেটা হলো লেভারেজ ট্রেডিং, মার্জিন ট্রেডিং বা ফিউচার ট্রেডিং কি হালাল নাকি হারাম। সো এই সম্পর্কেও আসলে ইসলামের মধ্যে তেমন ক্লিয়ার কিছু বলা নাই যে লেভারেজ বা মার্জিন বা ফিউচার ট্রেডিং কি হালাল নাকি হারাম। বাট আমি যতটুকু অনলাইন থেকে কাটাকাটি করে বুঝতে পেরেছি সেটা হলো লেভারেজ ট্রেডিং হারাম না, বাট লেভারেজ ট্রেডিং প্রচুর রিস্কি। আপনি যখন এখানে কোনো অ্যামাউন্টের লেভারেজ নেন এটার মানে এটাই যে ধরুন আপনার কাছে এখানে $200 আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, তো আপনি এখানে 50x লেভারেজ নিলেন, তার মানে এটা আপনি যে প্ল্যাটফর্মটা ব্যবহার করতেছেন ওই প্ল্যাটফর্মটাকে আপনি $200 দিচ্ছেন, এন্ড প্ল্যাটফর্মটা আপনাকে এখানে আরো $9,800 আপনাকে লোন হিসাবে দিচ্ছে বা দার হিসাবে দিচ্ছে। দেন এই ডলারটা আপনি নেওয়ার পর এখানে আপনার টোটাল ব্যালেন্স হবে $10,000, এন্ড এই হিসাবেই আপনি এখানে ট্রেডিং করবেন। তো এখানে প্ল্যাটফর্মের মধ্যে কি হয়, আপনি যেহেতু এখানে 50x লেভারেজ নিয়েছেন তার মানে আপনার কাছে টোটাল বর্তমানে আছে $10,000 বা $10,000 দিয়ে আপনি বাই সেল করেছেন। এখন $10,000 দিয়ে যদি আপনি বাই করেন কোনো একটা কয়েন, তাহলে সেইখানে যদি কয়েনটা 1% উপরে যায় তাহলেই আপনার এখানে $100 প্রফিট হবে, বা 2% যদি উপরে যায় তাহলে আপনি এখানে $200 প্রফিট হবে। আর যদি কয়েনটা 1% নিচে আসে তাহলে আপনার লস হবে $100, এন্ড কয়েনটা যদি 2% নিচে আসে তাহলে আপনার এখান থেকে $200 লস হবে। আর যখন আপনার কাছে কোনো ডলারই থাকবে না, $200 যখন আপনি লস করবেন তখন আপনার এই পজিশনটা, এই কন্ট্রাক্টটা ক্লোজ করে দেওয়া হবে। এটাকে বলা হয় লিকুইডেশন, কারণ এক্সচেঞ্জার বা ব্রোকারেজ প্ল্যাটফর্ম তো আর আপনাকে লস করার জন্য এই ডলারটা দিবে না, আপনি এই ডলারটা ইউজ করে যত বেশি খুশি প্রফিট করতে পারবেন। বাট এখানে তো আর তাদের ডলারটা আপনাকে দেওয়া হবে না লস করার জন্য, যার কারণে এখানে আপনার পজিশনটা ক্লোজ করে ফেলা হয়, এন্ড যেটাকে বলা হয় লিকুইডেশন। আরেকটা জিনিস হয়তোবা এখানে আপনি এই ব্যাপারটা নাও বুঝতে পারেন, বাট আমি আপনাকে জাস্ট সিম্পলি বলে দেই, আমাদের বাংলাদেশের স্টক মার্কেটের মধ্যে, ঢাকা স্টকের মধ্যে মার্জিন লোনের ব্যবস্থা রয়েছে। সৌদি আরবের যে স্টক আছে ন্যাশনাল স্টক মার্কেট, ওইখানেও মার্জিন লোনের ব্যবস্থা রয়েছে। দুবাইয়ের স্টক মার্কেটের মধ্যে মার্জিন লোনের ব্যবহার রয়েছে। এন্ড এই মার্জিন যে মার্কেটটা রয়েছে এটাকে বলা হয় ডেরিভেটিভ মার্কেটও বলা হয়। এই ডেরিভেটিভ মার্কেটটা ওয়ার্ল্ডের বিগেস্ট মার্কেট, $600 ট্রিলিয়ন মার্কেট হলো এই ডেরিভেটিভ মার্কেট। আর আমি এটাকে এখানে প্রমোট করছি না, মার্জিন ট্রেডিং খুবই 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 রিস্কি। এখানে যদি আপনি 50x লেভারেজ নেন কোনো একটা পজিশনের মধ্যে, তাহলে ওই কয়েনটা বা ওই স্টকটা যদি 1% 2% নিচে চলে আসে তাহলে আপনার পজিশন ক্লোজ হয়ে যাবে, মানে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। এখানে সোজা বাংলায় আপনি আরেকটা এক্সাম্পল ধরতে পারেন, যেমন ধরুন আমার কাছে $200 রয়েছে, তো আমি এখানে ভাবছি আমার কাছে যদি $10,000 থাকতো তাহলে আমি এখানে ভালো প্রফিট করতে পারতাম, বা আমি এখান থেকে জানি যে মার্কেট নেক্সট উপরেই যাবে, নিচে আসবে না, বা আমার ক্যালকুলেটেড প্রেডিকশন অনেকটা 70-80% সঠিক হয়, কিন্তু আমার ডলার কম থাকার কারণে আমি এখানে প্রফিট করতে পারতেছি না বেশি। তো আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে এখানে $9,800 লোন নিয়েছি, এন্ড সে আমাকে এই লোনটা দেওয়ার পরে আমার টোটাল ব্যালেন্স হয়েছে $10,000। তো এখন আমি এই $10,000 দিয়ে বিটকয়েন বাই করলাম, তারপরে যখন বিটকয়েন উপরে যাবে তখন তো আমার এই $10,000 হিসাবেই আমার এখানে প্রফিট হবে, ঠিক না? বিটকয়েন যখন 1% যাবে তখন আমার $100 এখানে প্রফিট হবে, 2% গেলে $200 প্রফিট হবে, 3% গেলে $300 প্রফিট হবে। কিন্তু যদি বিটকয়েন নিচে চলে আসে, বিটকয়েন যদি 1% নিচে চলে আসে তাহলে আমার এখান থেকে ব্যালেন্স মাইনাস হয়ে $100 হয়ে যাবে, বা আমি যদি ওই সময় সেল করি বিটকয়েন 1% নিচে আসার পর তাহলে আমার এখানে থাকবে $9,900, বা বিটকয়েনের প্রাইস যদি 2% নিচে আসে তাহলে আমার এখানে যদি আমি সেল করি বিটকয়েনটা তাহলে আমি এখানে $200 লস খাবো, এন্ড আমার কাছে থাকবে হলো $9,800। এন্ড যেহেতু এই ডলারটা $9,800 আমি আমার বন্ধুর কাছ থেকে লোন নিয়েছি, তো তাকে তো আমার এই ডলারটা আবার ব্যাক করতে হবে, তাই না? আমি এখানে আমার $200 লস খাওয়ার পরে আমি ভাবছি এখানে পজিশনটা ক্লোজ করে দিব, কারণ হলো আমার বন্ধুকে তো $9,800 ব্যাক করতে হবে। সো যার কারণে আমি এখানে এটা সেল করে $200 লস নিয়ে বের হয়ে গেলাম, এন্ড এখানে যে $9,800 ছিল ওটা আমি আমার বন্ধুকে দিয়ে দিলাম। সো সেম ব্যাপারটাই এখানে কাজ করে স্টক মার্কেটের মধ্যে বিভিন্ন ব্রোকারেজ ফার্ম আছে, ওইগুলা এই মার্জিন
মার্জিন লোনটা দিয়ে থাকে। আর ক্রিপ্টো মার্কেটের মধ্যে আপনি যেসব লেভারেজ ট্রেডিং প্ল্যাটফর্ম ইউজ করবেন যেমন বাইন্যান্স ফিউচার, বাইবিট, এসব প্ল্যাটফর্ম আপনাকে এই মার্জিনটা দিয়ে থাকে বা এই ডলারটার লোন আপনাকে দিয়ে থাকে। তো এখানে আপনি একবার চিন্তা করেন এখানে কোন জিনিসটা হারাম। আপনার যদি মনে হয় লেভারেজ ট্রেডিং হারাম তাহলে লেভারেজ ট্রেডিং করবেন না, স্পট ট্রেডিংই করবেন। আর যদি আপনি লেভারেজ ট্রেডিং করতে চান তাহলে আমার এখানে উপদেশ থাকবে একেবারে লো লেভারেজ নেবেন, যেমন 5x, সর্বোচ্চ ম্যাক্সিমাম 10x পর্যন্ত লেভারেজ নেবেন, এর উপরে কখনোই লেভারেজ নেবেন না। আরেকটা কোয়েশ্চেন এসেছিল, সেটা হলো ইল্ড ফার্মিং বা স্টেকিং কি হালাল নাকি হারাম। এক কথায় যদি বলি আমার মতে ইল্ড ফার্মিং বা স্টেকিং হারাম না, কারণ হারাম হলো সুদ। আর এখানে স্টেকিং বা ইল্ড ফার্মিং এর মানে হলো ধরুন আপনি এখানে কেক কয়েনটা বাই করলেন, বাই করার পর এখন এই প্যানকেক সোয়াপ চাচ্ছে আপনি যেন এই কেক টোকেনটা সেল না করেন, বা যদি সেল করেন তাহলে এই টোকেনটার প্রাইস তো ড্রপ করবে। সো তারা এখানে আপনাকে একটা ইনসেন্টিভ দিচ্ছে এই টোকেনটা হোল্ড করার জন্য। আপনি যদি এখানে হোল্ড করেন তাহলে আপনি এখানে অ্যাপিয়ার পাবেন 116%, যেটা আপনার প্রফিট। আর যখন আপনি এই স্টেকটা করেন এখানে টোকেনটা যখন ডিপোজিট করেন তখন এটা একটা স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে ডিপোজিট করা হয়। আপনার এই কেক টোকেনটা অন্য কেউ ধার নেয় না বা অন্য কেউ সুদের বিনিময়ে লোন হিসাবে নেয় না। অ্যান্ড এখানে যে কেক টোকেনটা আপনি পাচ্ছেন সেটা অটোমেটিক মিন্টেবল বা স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে এরকম একটা জিনিস অ্যাড করা থাকে। যারা এখানে স্টেক করবে তারাই এই নতুন কয়েনটা পাবে। অনেকটা বলতে গেলে বিটকয়েন মাইনিং এর মতো। অবশ্য কেকের মধ্যে কোনো লিমিটেড সাপ্লাই দেওয়া না। কেকের মধ্যে যে নতুন কয়েনটা জেনারেট হচ্ছে এই কয়েনটা যারা কেক হোল্ডার আছে অ্যান্ড লিকুইডিটি মাইনার আছে বা প্যানকেক সোয়াপের মধ্যে লিকুইডিটি অ্যাড করেছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়। বলতে গেলে এক ধরনের মাইনিং, যেহেতু এটা বাইন্যান্স ব্লকচেনের মধ্যে আছে যার কারণে মাইনিং করতে হয় না। আর এটা একটা ব্র্যান্ড নিউ প্রসেস বলতে গেলে, যেখানে আপনি যখন কেক টোকেনটা হোল্ড করবেন তখন এখানে আপনি একটা ইন্টারেস্ট পাবেন বা একটা প্রফিট পাবেন বা মাইনিং রিওয়ার্ড বলতে পারেন। কারণ হলো এই কেক টোকেনটা হোল্ড করাও কিন্তু একটা রিস্কি বিষয়। কারণ যদি আজকে আপনি কেক $11 বা $12 বাই করলেন অ্যান্ড কেকের প্রাইস যদি $9, $8 বা $5 চলে আসে, সেখানে আপনি একটা রিস্ক নিচ্ছেন, ঠিক না, এই আর্নিংটা করার জন্য। তো এখান থেকে এই অ্যাপিয়ারটার মাধ্যমে আপনি এখানে বেনিফিট পাবেন। সাথে সাথে এই প্যানকেক সোয়াপ যারা আছে তাদের এখানে লিকুইডিটি বাড়বে বা তাদের এই সোয়াপটা বা তাদের এই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জটা মানুষ ইউজ করবে। কারণ হলো এখানে মানুষ রিওয়ার্ড পাবে। আর যদি এই এক্সচেঞ্জটা মানুষ ইউজ করে তাহলে প্যানকেক সোয়াপের যারা টিম আছে তারা এখানে প্রফিট পাবে বা তারা এখানে লাভবান হবে। সো বলতে গেলে দুই পার্টি এখানে প্রফিটেবল হবে। সো এটা একটা নতুন প্রসেস। যদি আপনি ব্যাংকের ইন্টারেস্টের সাথে এটাকে যদি অ্যাড করে দেন বা সুদের সাথে যদি অ্যাড করে দেন, আসলে ব্যাপারটা ওরকম কিছু না। আপনারা একটু এই ব্যাপারটা ভেবে দেখবেন। অ্যান্ড এই ভিডিওতে দেওয়া এই সকল বিষয়বস্তু আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি আপনাকে এই সব কিছু বিলিভ করতে জোর করছি না বা আপনাকে কোনো ধরনের প্রেশার দিচ্ছি না। জাস্ট আমি আমার পার্সোনাল মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো সেকেন্ড যে ব্যাপারটা রয়েছে সেটা হলো লিকুইডিটি মাইনিং। প্রথমে কথা বলি আসলে লিকুইডিটিটা কি। লিকুইডিটিটা মানে হলো ধরুন আপনি যদি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে যান, যদি আপনি বাইন্যান্সের মধ্যে যান তাহলে আপনি 5,000, 10,000 বা 20,000, 50,000, $1,00,000 খুব ইজিলি সেল করতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে লাখ লাখ ডলার থাকে সেগুলো যদি আপনি এক টাইমে সেল করতে চান তাহলে কিন্তু আপনি তেমন কোনো লিকুইডিটি পাবেন না বাইন্যান্সের মধ্যে। যদি আপনি $10 মিলিয়ন বা $50 মিলিয়ন একবারে সেল করা শুরু করেন কোনো একটা পেয়ারের মধ্যে, ওই পেয়ারকে কিন্তু আপনি একাই 20%, 30% নামিয়ে ফেলতে পারবেন। সো যেখানে এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একটা নতুন কনসেপ্ট তৈরি করা হয় সেটা হলো এই লিকুইডিটি। আপনি যদি এখানে 1 লাখ 2 লাখ, ধরুন আমি কেক বিএনবির কথাই বলছি, আপনি যদি এখানে 5 লাখ 10 লাখ বা কেকের সমস্ত সাপ্লাই যদি এখানে সেল করেন তাহলে আপনি এখানে সেল করতে পারবেন। অবশ্য কেকের প্রাইসটা ম্যাসিভ পরিমাণ ড্রপ করবে। সো আসলে এটাই মূলত লিকুইডিটি কনসেপ্ট। আপনি যদি এখানে কেক মনে করেন আপনি এখানে $50 মিলিয়ন কেক নিয়ে আসলেন, যদি আপনি $50 মিলিয়ন কেক বাইন্যান্সে সেল করা শুরু করেন তাহলে কেককে আপনি 50% আপ করাতে পারবেন। কিন্তু এখানে যদি $500 মিলিয়ন লিকুইডিটির মধ্যে যদি আপনি $50 মিলিয়ন সোয়াপ করেন তাহলে হতে পারে কেক 2-3% নিচে নামবে, তবে প্রাইসের মধ্যে তেমন কোনো একটা ইফেক্ট পড়বে না এবং আপনি খুব সহজে এখানে আপনার বড় অ্যামাউন্টের ডলারটা এক্সচেঞ্জ করে ফেলতে পারবেন। সো এটা তো সাধারণ মানুষ সবার জন্য ভালো, কিন্তু এই লিকুইডিটিটা আমার কাছে ডলার আছে, কেক বিএনবি আছে, তো আমি এখানে লিকুইডিটি দিব কেন শুধু। সো যার কারণে এইসব প্রোটোকলগুলো একটা ইনসেন্টিভের ব্যবস্থা করেছে যেন মানুষ এইসব পেয়ারের মধ্যে লিকুইডিটি প্রদান করে। সো এখন এখান থেকে যদি আপনি রিওয়ার্ড পান সেটার মানে তো এটা শোধ না, ঠিক না। ধরুন আপনি একটা গাড়ি কিনে গাড়ি ভাড়া দিয়েছেন, আপনি রেগুলার অফিস করেন বা আপনার একটা জব আছে এন্ড আপনি একটা গাড়ি কিনে ভাড়া দিয়েছেন, সেখান থেকে আপনার প্রতি মান্থলি বা প্রতি উইকলি একটা প্যাসিভ ইনকাম আসে বা একটা ইনকাম আসে। তার মানে এটাই না যে ওইটা একটা শোধ বা আপনি শোধে লাগাইছেন। ওইখানেও রিস্ক আছে, এইখানেও রিস্ক আছে। ধরুন এখানে কেক বিএনবি পুলে যখন আপনি লিকুইডিটি দিয়েছেন, এখন কেক বা বিএনবির প্রাইস নিচে পড়ে গেল বা দুইটা কয়েনের প্রাইসই নিচে পড়ে গেল, তখন আপনার
কিন্তু এখানে ক্যাপিটালের মধ্যে একটা লস হবে। আপনি যখন গাড়ি কিনেছেন বা গাড়ি কিনে যখন ভাড়া দিয়েছেন তখন ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো বা এই ধরনের অনেক রিস্কই থাকে ইনভেস্টমেন্টের উপর। সো যার কারণে আমি মনে করি লিকুইডিটি মাইনিং বা স্টেকিং বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট হারাম না। আর যদি আপনি ব্যাংকিং বা গেমিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করেন বা এই ধরনের কোনো প্রোটোকলে ইনভেস্ট করেন যেখানে সুদের কার্যক্রম হয় বা গেম্বলিং হয় তাহলে সেটা আপনার জন্য হারাম হবে। তো এই ছিল ক্রিপ্টোকারেন্সি, লেভারেজ ট্রেডিং এন্ড ফার্মিং নিয়ে আমার মতামত। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এই ধরনের কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন আমার আপলোড করা সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান।